আসসালামু আলাইকুম। এখন আমরা আপনাদেরকে যে রোগটা নিয়ে বলব সেটা হলো এসিলি বা সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাস, যেটা সংক্ষেপে অনেকে লুপাসও বলে থাকে। এই রোগটি হলো একটি অটোইমিউন ডিজিজ। আমরা নরমাল জানি যে শরীরে কোনো যখন ইমিউনিটি থাকে সেটা সাধারণত বাইরে কোনো রোগ জীবাণু ঢুকলে সেটা এগেনস্টে প্রতিরোধ তৈরি করে বা সৃষ্টি করে। কিন্তু অটোইমিউন ডিজিজগুলো দেখা যায় যে আমাদের শরীরে যে ইমিউনো সিস্টেম আছে বা রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা আছে সেটা শরীরের ভিতরের অঙ্গের সাথেই সে ফাইট করে। বলা যায় যে অনেকটা ঘরের শত্রু বিভীষণের ভিতরেই, যে ঘরের ভিতরেই দুইজন ফাইট করে এবং ঘরের এই শরীরের যে ইমিউনো সিস্টেমের যে আছে বা ইমিউনিটি আছে সেটা শরীরের বিভিন্ন অঙ্গের সাথে সাথে ফাইট করে সেই অঙ্গগুলোকে ক্ষতি করে। এটি হলো মূলত অটোইমিউন ডিজিজ এবং এসিলো হলো একটা অটোইমিউন ডিজিজ। এটা সাধারণত আসলে মহিলাদের বিষয়। আমরা জানি যে যে কোনো অটোইমিউন ডিজিজ সাধারণত ফিমেলদের বেশি হয় এবং এসিলির ক্ষেত্রে সাধারণত বলা হয় এই প্রিভিলেন্সটা হলো 9:1, মানে প্রতি 10 জন মানুষের ভিতরে এসিলি রোগীর ভিতরে 9 জনই মহিলা এবং একজন হলো পুরুষ। এবং এটা সাধারণত রিপ্রোডাক্টিভ এজ ফিমেলদের হয়, সাধারণত আর্লি এজ যাদের 18 থেকে 20, 30 বা 40 এইগুলো বয়সী মহিলাদের বেশি হয়ে থাকে। এই রোগের কারণ কি? আসলে এই রোগের নির্দিষ্ট কোনো কারণ নেই। এটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ। বলা যায় কারো কারো জেনেটিক প্রিডিসপোজিশন যদি থাকে, এছাড়া কারো কারো কিছু মেকানিক্যাল ফ্যাক্টর বা কেমিক্যাল ফ্যাক্টর থাকে। বিভিন্ন ধরনের এই ফ্যাক্টরগুলোর কম্বিনেশন বা সম্মিলিত ফলই হলো এই সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস। এই রোগের সিমটম কি? আসলে এসি রোগ বলা হয়ে থাকে যে ইনভলভ করে না শরীরে এমন কোনো অঙ্গ নেই। সাধারণত দেখা যায় যে এই রোগের ক্ষেত্রে শরীরের চামড়ায় সমস্যা হয়, যে তার চেহারা সূর্যালো পড়লে চেহারা লাল হয়ে যায়, শরীরে বিভিন্ন জায়গায় র্যাশ পড়তে পারে, মাথার চুল পড়ে যেতে পারে, মুখে ঘা হতে পারে, এছাড়া তার গিরায় গিরায় ব্যথা হতে পারে, কারো কারো ক্ষেত্রে তার শ্বাসকষ্ট হতে পারে বা লাংসকে ইনভলভ করতে পারে, হার্টকে ইনভলভ করতে পারে, তার মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস বা হার্ট বা লাংসে পানি জমতে পারে, পেট ব্যথা করতে পারে, পেটে পানি জমতে পারে। এছাড়া সে অন্যতম হলো কিডনিতে ইনভলভ করে, যে পেশেন্টকে কিডনিতে ইনভলভ করে, কিডনির যে প্রোটিন, সেই শরীর থেকে যে প্রোটিন আছে সে প্রোটিন বেড়ে যেতে পারে, সে যেমন আমরা বলি লুপাস নেফ্রাইটিস। এছাড়া শরীরে রক্ত শূন্যতা তৈরি করতে পারে, শরীরে আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট কাউন্ট কমে যেতে পারে। এছাড়া সে ব্রেনকে ইনভলভ করতে পারে, চোখকে ইনভলভ করতে পারে। ব্রেনকে ইনভলভ করানো তার খিঁচুনি থেকে শুরু করে পাগলামি বা সিজার, খিঁচুনি সব ধরনের সমস্যা করতে পারে। তার মানে বলা যায় থাকে যে এসি রোগী করতে পারে না আসলে এমন কোনো বডিতে এমন কোনো অঙ্গ নেই যে অঙ্গকে সে আক্রমণ করতে পারে না। যে কোনো কিছু হতে পারে, কিন্তু সাধারণত গিরায় গিরায় ব্যথা, চামড়ায় সমস্যা হওয়া, সূর্য হতে গেলে চেহারার চামড়া লাল হয়ে যাওয়া, মুখে ঘা হওয়া, এইগুলোই আসলে মূলত প্রধান সিমটম। এই রোগে আমরা ডায়াগনোসিস করবো কিভাবে? এসি রোগীর ক্ষেত্রে ডায়াগনোসিস ক্ষেত্রে প্রথমে আমরা হিস্ট্রি নেই। হিস্ট্রিটা হলো অন্যতম প্রধান ব্যাপার, যে আসলে হিস্ট্রি থেকে আমরা প্রথমে গেস করতে পারি যে আসলে তার সিস্টেমিক রিউমাটিক ডিজিজ বা এসিলি আছে কিনা। তারপর আসলে আমরা কিছু এক্সামিনেশন করি, আমরা দেখি যে মুখের উপরে তালুতে ঘা আছে কিনা, পেশেন্টের গিরায় গিরায় ব্যথা আছে কিনা, শরীরে যে র্যাশ আছে সেই র্যাশ আছে কিনা, মাথার চুল পরে যে যাচ্ছে সেখানে অ্যালোপেশিয়ার সাইন আছে কিনা, সেগুলো মূলত দেখি। এছাড়া কিছু ইনভেস্টিগেশন আছে, যেমন আমরা যখন সিবিসি করি সেখানে আমরা দেখি যে হিমোগ্লোবিনটা কমে গিয়েছে কিনা, আরবিসি কমে গেছে কিনা, প্লাটিলেট কমে গিয়েছে কিনা। আমরা সেরাম ক্রিয়েটিন করে দেখি ক্রিয়েটিনের মাত্রা মেরে গেছে কিনা। আমরা ইউরিনটা দেখি, ইউরিনে দেখি যে ইউরিনে প্রোটিন বা আমিষ বের হয়ে যাচ্ছে কিনা, এখান থেকে আরবিসি কাস্ট বা আরবিসি বের হয়ে যাচ্ছে কিনা, ডাব্লিউবিসি সেল আছে সেগুলো বের হয়ে যাচ্ছে কিনা। এছাড়া কিছু ইমিউনোলজিক্যাল টেস্ট আছে, যেমন এএনএ পজিটিভ আছে কিনা, NT-DS DNA, NT স্মিথ অ্যান্টিবডি, NT-SSA বা NT-SSB, এই অ্যান্টিবডিগুলো সাধারণত পজিটিভ থাকে। এছাড়া C3, C4 এই কিছু মার্কার আছে বা কমপ্লিমেন্ট আছে, সেগুলো বডিতে কমে যায়। তার মানে এই যদি পেশেন্টের ওই ধরনের সিমটম থাকে এবং এরই সাথে এই ইনভেস্টিগেশনগুলো করার পর যদি এগুলো আমরা পজিটিভ পাই, তখন সেই পেশেন্টকে আমরা আসলে এসিলি বলি। অনেকে জিজ্ঞাসা করেন থাকে যে আসলে এই রোগের কোনো প্রতিরোধ আছে কিনা, বা অটোইমিউন ডিজিজগুলো সাধারণত নির্দিষ্ট কোনো প্রতিরোধ নেই। আসলে এটা হলে এটা চিকিৎসা আছে, কিন্তু আগে থেকে কারো এসিলি হবে কিনা সেটা আমরা গেস করতে পারি না বা চিন্তা করতে পারি না। কিন্তু কারো কারো ক্ষেত্রে যদি ফ্যামিলিতে যদি থাকে যে একজন পেশেন্টের ফ্যামিলিতে এসিলি আছে, তার একটা হয়তো এসিলি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আগে থেকে প্রিভেন্ট করার আসলে কোনো বৈজ্ঞানিক পদ্ধতি এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তাহলে কি এটার চিকিৎসা আছে? হ্যাঁ, এটার চিকিৎসা আছে, কিন্তু মনে রাখতে হবে যে এটা একটা অটোইমিউন ডিজিজ এবং এটা সম্পূর্ণরূপে নিরাময় হবে না। তার মানে এটাকে দমিয়ে রাখার বা এটাকে কন্ট্রোল করার চিকিৎসা আছে, কিন্তু এটাকে একদম কিওর করার কোনো চিকিৎসা পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। কিন্তু এটাকে কন্ট্রোল করার জন্য অনেক ধরনের চিকিৎসা আছে। এটা আমাদের বিভিন্ন ধরনের ইমিউনোসাপ্রেসিভ ওষুধ দিয়ে আমরা এই রোগের চিকিৎসা করে থাকি। এর ভিতরে অন্যতম প্রধান হলো আমাদের রিকোনিল বা হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ আছে। এছাড়া আমাদের মেথোট্রেক্সেট আমরা ইউজ করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের স্টেরয়েড ওষুধ ইউজ করতে হয়, কর্টিকোস্টেরয়েড। এছাড়া আরও কিছু কিছু ভালো ভালো ওষুধ আছে, যেমন মাইক্রোফেনাট, মোফিটিল, অ্যাজাথিওপাইন, ইভেন দামি ওষুধ আছে রিটুক্সিম্যাব।
এই ওষুধগুলো আমরা ইউজ করতে পারি। এবং এটা কোন ওষুধ কখন ইউজ করব সেটা আমরা ডিপেন্ড করে আসলে রোগী কোন ধরনের সিমটম নিয়ে আমাদের কাছে এসেছে। কারো যদি জয়েন্ট পেন বা স্কিনের সমস্যা বেশি থাকে সেক্ষেত্রে আমরা হাইড্রোক্সিক্লোরোকুইন বা মেথোট্রেক্সের দিয়ে চিকিৎসা করি। কারো যদি আমাদের রেনাল ইনভলভমেন্ট থাকে সেক্ষেত্রে আমরা মাইক্রোফেন মফিটিল, সাইক্লোফসফেমাইড, রিটুক্সিম্যাব দিয়ে চিকিৎসা করে থাকি। সুতরাং চিকিৎসার জন্য আমাদের অনেকগুলো ওষুধ আছে, ভালো ওষুধ আছে, কিন্তু সেটা ডিপেন্ড করবে আসলে রোগীর মাত্রা কি এবং রোগের শরীরে কোন কোন অঙ্গকে আঘাত করেছে সেগুলোর উপর ডিপেন্ড করি আসলে আমরা সেই চিকিৎসা পদ্ধতি নিরাময় করে থাকি। এছাড়া এটা হলো ফার্মাকোলজিক্যাল চিকিৎসা। এছাড়া কিছু নন ফার্মাকোলজিক্যাল মেজার আছে যে আমরা একটু ভ্যাকসিনেশন দিতে বলি শরীর রোগ প্রতিরোধ ক্ষমতাকে ঠিক রাখার জন্য। পেশেন্টকে আলগা লবণ খেতে না বলি, অতিরিক্ত লবণ খেতে না বলি। পেশেন্টের জন্য স্মোকিং যদি কেউ করে থাকে স্মোকিংকে অ্যাভয়েড করতে বলা হয়। শাকসবজি ফলমূল একটু বেশি বেশি খেতে বলা হয়। রেগুলার এক্সারসাইজ করতে বলা হয়। সূর্য আলোতে যাওয়ার আগে একটু ছাতা ইউজ করা, একটু সানস্ক্রিন ইউজ করা, এই মেজারগুলো আমরা নিতে বলি। এই ক্ষেত্রে দেখা যায় যে রোগের সিমটমকে কমিয়ে আনা যায়। সুতরাং এই নন ফার্মাসিউটিক্যাল মেজার এবং ফার্মাকোলজিক্যাল মেজার যে ওষুধ, এই মিলিত রূপেই আসলে এই রোগটাকে কন্ট্রোল করতে হয়। কিন্তু মনে রাখতে হবে যে এই রোগের আসলে কোনো পার্মানেন্ট কিওর নেই। এই রোগটাকে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে অ্যাকচুয়ালি রোগটাকে কন্ট্রোল করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।